প্রথমে স্বাগত জানিয়ে প্রারম্ভিক সম্বোধন করবেন দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় নির্বাচন অধিকারী শ্রী যোগেশ রিয়াং মহাশয়। সবাইকে নমস্কার। আজকে দক্ষিণ জেলার সুইপ অ্যাক্টিভিটি নিয়ে এটা আমরা ডিবেট কম্পিটিশন এবং কুইজ কম্পিটিশন এই প্রোগ্রামের মঞ্চ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং দুইটা কলেজের ছাত্রছাত্রী এবং আমাদের কলেজ স্টাফ যারা আছেন আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। অ্যাকচুয়ালি আমরা এই প্রোগ্রামটা করেছিলাম জাস্ট টু এডুকেট অল দ্য অ্যাডাল্ট স্টুডেন্টস to know something about election and our voting rights, or what other activities we have to learn to participate as a voter. So আমরা কুইজ এবং ডিবেটের মাধ্যমে এইসব প্রোগ্রামগুলি করে থাকি। Actually this program has been incepted during 2009 by the Election Commission of India. 2009 থেকে এই প্রোগ্রামগুলি হতে যাচ্ছে, হয়েছে, চলছে। প্রত্যেক বছরই আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি সুইপ স্কিমের আন্ডারে। যেহেতু জাস্ট ওয়ান পয়েন্ট আই উড লাইক টু শেয়ার, এখানে যে আপনারা কলেজের পড়ুয়া দেখেন অনেকের 18 বছর পূর্ণ হয়ে গেছেন, যার ফলে আপনাদের অলরেডি এলিজিবল হয়ে গেছেন ভোট অধিকার, ভোট দিতে 18 বছর এর উদ্যোগেরই এলিজিবিলিটি থাকে। তো below 18 years they are not eligible. However, আগামী বছরে যে আমি 18 বছর হয়ে যাবে বা আমার বয়স যে 18 বছর পূর্ণ হয়ে যাবে, তাই আমাকে প্রস্তুত থাকতে হবে। আগামী বছরে আমার নামগুলি নথিভুক্ত করাইতে হবে ইলেকট্রাল রোল অফ ইন্ডিয়া, যাতে আমি ভোটদান করতে পারি। সেটার জন্য ইন অ্যাডভান্স আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করে থাকি। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম থাকে অ্যাক্টিভিটিস। তো আজকে শুধু ডিবেট এবং কুইজ কম্পিটিশন, যাতে প্রাইজ দেওয়া হবে আপনাদেরকে। তো আই ওয়েলকাম অল অফ ইউ, দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড দ্য নন পার্টিসিপেন্টস, whoever present here. Please enjoy the program. Show interest, participate actively. Wish you people all the best of luck. With this, I conclude my welcome speech. Thank you. প্রারম্ভিক সম্বোধন করলেন জেলা নির্বাচন অধিকারী শ্রী যোগেশ রিয়াং মহাশয়। এখন আলোচনা করবেন দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলা শিক্ষা অধিকারী শ্রী সুবীর মজুমদার মহাশয়। নমস্কার। জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে আজকে ডিবেট এবং কুইজ কম্পিটিশন
এই আলোচনায় উপস্থিত মাননীয় জেলা নির্বাচন আধিকারিক, উপস্থিত অন্যান্য ডিগনিটারিজ, বিভিন্ন স্কুল থেকে আগত এবং কলেজের ছাত্রছাত্রীরা, এখানে যারা স্কুল থেকে স্কুল, এরা হয়তো আগামী বছর প্রত্যেকেই ভোটদানের অধিকারী হতে হবে। তো এই যে আমাদের ভোটাধিকার সম্বন্ধে প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার। সংবিধানে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার প্রতিনিধিকে আমাকে নির্বাচন করার যে দায়িত্ব প্রদান করা হয়েছে, সেটাকে সঠিকভাবে বাস্তবায়িত করার ক্ষেত্রে 100% ভোটের অধিকারপ্রাপ্ত যারা আছেন প্রত্যেকেরই ভোট দেওয়া দরকার। আর এক্ষেত্রে মানুষের মধ্যে যদি সচেতনতা যদি বৃদ্ধি পায় এবং ভোটদানে যদি ওনারা যদি উৎসাহ পান, তাহলে এবং উপযুক্ত পরিবেশ যদি ব্যবস্থা করা হয়, ভোটার যারা আছেন ওনারাই যদি পরিবেশের ব্যবস্থা করেন, উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করেন, তাহলে ভবিষ্যতে আমরা যে সমস্ত নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে অনুষ্ঠিত হয়, সেই ভোটগুলোতে 100% মানুষকে আমরা উপস্থিত করতে পারব। আর এই লক্ষ্য নিয়েই বিভিন্ন সময়ে ভোটারদের সচেতনতামূলক এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, স্কুলে হয় এই ধরনের প্রোগ্রাম। তো আজকে এখানে আমরা অল্প সংখ্যক স্কুলের কিছু প্রতিনিধিকে আমরা পাঠিয়েছি। আমি আশা করব প্রত্যেকে কুইজ এবং ডিবেট যেটা অনুষ্ঠিত হবে সেটা উপভোগ করবে এবং যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি বা যাদের স্কুল থেকে প্রতিনিধি হিসাবে পাঠায়নি, তাদের মধ্যেও নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনগুলোতে ভোটদানের প্রত্যেককে উৎসাহিত করবে। নমস্কার। অনেক ধন্যবাদ আলোচনা করলেন দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয়। আমরা শুরু করব প্রথমে বিতর্ক প্রতিযোগিতা অর্থাৎ ডিবেট কম্পিটিশন। আমাদের মধ্যে যারা আসন গ্রহণ করেছেন মাননীয় অতিথিগণ, তারাই আজকে এই বিচার কার্য সম্পন্ন করবেন। আসন গ্রহণ করেছেন জেলা নির্বাচন আধিকারিক শ্রী যোগেশ্রী মহাশয়, জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয় এবং অধ্যাপক মনীষ প্রসাদ মহাশয়। আমরা কিছুটা সময় একটু চেয়ে নিচ্ছি আমাদের প্রস্তুতির জন্য। আমরা শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। দুটি মহাবিদ্যালয় আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, শান্তিবাজার মহাবিদ্যালয় এবং বিজনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। পক্ষে যারা অংশগ্রহণ করবে শান্তিবাজার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী শ্রীমতী দেবলীনা ভট্টাচার্যের পক্ষে এবং শ্রী রামেশ্বর দেববর্মা বিপক্ষে অংশগ্রহণ করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পক্ষে
বৈশাখী দেবনাথ এবং বিপক্ষে প্রশান্ত লস্কর। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার আমাদের বিষয় ওয়ান নেশন ওয়ান ভোটার, এক রাষ্ট্র এক ভোট। আমাদের আজকের বিচারক মণ্ডলীতে অংশগ্রহণ করেছেন, আসন গ্রহণ করেছেন জেলা নির্বাচন আধিকারিক শ্রী যোগেশ রিয়াং মহাশয়, দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয় এবং অধ্যাপক শ্রী মনীষ প্রসাদ মহাশয়। আমরা একটা ছোট্ট নিয়ম বলে দিচ্ছি, বক্তব্য উপস্থাপন করার সময় 5 মিনিট। 5 মিনিটে সম্পন্ন করতে হবে পুরো বিষয়বস্তু ওয়ান নেশন ওয়ান ভোট। এর মধ্যে প্রথম বেল বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে প্রতিযোগিতা। 4 মিনিটে সতর্কীকরণমূলক বেল বাজানো হবে 4 মিনিট। টোটাল 5 মিনিট। প্রথম বেল বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে, 4 মিনিটে সতর্কীকরণমূলক বেল বাজানো হবে, 5 মিনিটে সমাপ্তি, অর্থাৎ এর মধ্যেই ক্লোজ করতে হবে। আশা করি কারো কোনো প্রশ্ন নেই বা কোনো কনফিউশন। আমরা শুরু করছি বিতর্ক প্রতিযোগিতা। আমি নিয়ম সংক্ষিপ্তভাবে বলে দিলাম, আশা করি কারোর কোনো সন্দেহের অবকাশ নেই। প্রথমে পক্ষে শান্তিরবাজার মহাবিদ্যালয় বক্তব্য উপস্থাপন করবেন শ্রীমতী দেবলীনা ভট্টাচার্য। নমস্কার, আমি দেবলীনা ভট্টাচার্য, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তিবাজারে দ্বিতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন ছাত্রী। আজকে এখানে উপস্থিত দর্শক মণ্ডলী এবং মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শুরু করছি। আমি এই বিতর্ক অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব আনন্দিত। আজকে আমার বিতর্ক অনুষ্ঠানের প্রথম বিষয় হলো ওয়ান নেশন ওয়ান ভোট, অর্থাৎ এক দেশ এক রাষ্ট্র। আমাদের ভারতবর্ষ হলো একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে দু ধরনের ভোট, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা ভোট নিয়ে একসঙ্গে করার জন্য কেন্দ্রীয় সরকার এই ওয়ান ইলেকশন এবং ওয়ান
ভোট এই কথাটিকে অ্যাকশন করার জন্যই প্রক্রিয়াটি চালু করার কথা বলেছে। সরকারকে এই নির্বাচন প্রক্রিয়া চালু করার জন্য অনেক অর্থ খরচ করতে হয়, তার সাথে সাথে অনেক সময় নষ্ট করতে হয় এবং অনেক এনার্জিও লাগাতে হয়। এখন ভারত সরকার তাই বলছে যে ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন যদি করা হয় তাহলে এর মাধ্যমে অনেক কিছুই সুবিধা করা যাবে ভারতবর্ষের জন্য। আমি মনে করি নির্বাচন প্রক্রিয়া একটি পবিত্র প্রথা, যার মাধ্যমে আমরা দেশ তথা রাজ্য শাসনের জন্য কিছু শাসক নির্বাচন করে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই শাসক নির্বাচন করতে গিয়ে কি আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রভাব পড়ছে? আজকে আমি ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচনের পক্ষে কিছু কথা বলতে চাই। প্রথমত, ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি কার্যকর করা হয় তাহলে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সরকারকে যেভাবে সময় নষ্ট করতে হচ্ছে সেটা করতে হবে না। যদি প্রতি 5 বছর অন্তর অন্তর একবার ভোট করা হয় তাহলে সরকার আমাদের দেশের ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সম্পর্কে একটু মনোনিবেশ করতে পারবে, তাদের সময় অনেকটা কম খরচ হবে। দ্বিতীয়ত, প্রত্যেক বছর নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠিত হওয়ার কারণে অনেক অর্থ ব্যয় হচ্ছে। যদি প্রতি বছর অর্থ ব্যয় না করে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আমরা এই ভোট প্রক্রিয়া থেকে চালু করি তাহলে অর্থ ব্যয় কিছুটা কমবে এবং ওই বাকি যে অর্থ ব্যয়টা বেঁচে যাবে সেটা আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কগুলিতে কাজে লাগাতে পারব। তৃতীয়ত, আমি মনে করি আমাদের ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বহুদিন ধরেই কালো টাকাকে সাদা করার একটি প্রবণতা চলছে, যেটা আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করার মাধ্যমে প্রক্রিয়াটিকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাতে পারবো বলে আমি মনে করছি। পঞ্চমত, আমি মনে করছি যে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করা যায় তাহলে আমাদের নির্বাচন প্রক্রিয়ায় যে ভোটার লিস্ট রয়েছে যেটা আমাদের করতে অনেক সময় নষ্ট হচ্ছে সেটা যদি সিঙ্গেল ভোটার লিস্ট অর্থাৎ কমন ভোটার লিস্টের আওতায় করা যায় তাহলে সময়টা বেঁচে যাবে এবং যে সমস্ত কর্মচারীদের আমরা নিয়োগ করছি তাদেরও অনেকটা এনার্জি কম খরচ করতে হবে। তারপর আমি মনে করছি নির্বাচন প্রক্রিয়ায় যে বিভিন্ন কর্মচারী নিয়োগ করা হচ্ছে, বিশেষত কোনো কোনো জায়গায় আমরা দেখছি যে সেটা বিদ্যালয় স্তরে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সম্ভবত যে গুণাবলী তারা যে ক্লাস থেকে যে কি বলে ওটাকে শিক্ষা গ্রহণ করছে ওই শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটছে, যার ফলে ওরা কিছুটা পিছিয়ে পড়ছে। এখন যদি ওয়ান নেশন ওয়ান ভোট করা হয় তাহলে এর মাধ্যমে কি হবে, প্রত্যেক বছর ভোটটা যদি না করে আমরা প্রতি 5 বছর অন্তর একবার ভোট করি তাহলে শিক্ষক মণ্ডলীরা তাদের স্টুডেন্টদেরকে কিছুটা হলেও শিক্ষা গ্রহণের সময় দিতে পারবে, যার ফলে শিক্ষার্থীরা অনেকটাই এগিয়ে যাবে। এবং প্রথম কারণ হলো শিক্ষার্থীরাই আমাদের দেশের মূল, ওরাই যদি ভবিষ্যতে না মানে জ্ঞান অর্জন না করতে পারে তাহলে কীভাবে হবে। এখন আজকের এই ডিবেট কম্পিটিশনে আসতে পেরে আমি সত্যি খুব বাধিত। আমি আশা রাখছি যে এই বিতর্ক প্রতিযোগিতার শেষ মুহূর্তে গিয়ে আমরা এই বিতর্ক প্রতিযোগিতার সঠিক সিদ্ধান্ত উপবিষ্ট হতে পারব। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে সবাইকে নমস্কার জানিয়েছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। পক্ষে আলোচনা করলেন শ্রীমতী দেবলীনা ভট্টাচার্য, শান্তিবাজার মহাবিদ্যালয়। এবারে বিপক্ষে আলোচনা করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ছাত্র শ্রী প্রশান্ত নস্কর। নমস্কার। আজকে দক্ষিণ জেলা নির্বাচন আধিকারিকের আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শান্তিবাজার কলেজ থেকে আগত আমার বিজ্ঞ প্রতিদ্বন্দ্বী, এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা,
সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। নাম প্রশান্ত লস্কর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের 4th সেমিস্টারের পলিটিক্যাল অনার্সের ছাত্র। আজকে যে বিতর্কের বিষয় ওয়ান নেশন ওয়ান ভোট, এক জাতি এক ভোট। প্রথমে আমাদের এই বিষয়টা বুঝতে হবে জাতি কাকে বলে। এই বিষয়ের মধ্যে নিহিত আছে বিশাল অর্থ, যেখানটায় দাঁড়িয়ে একটা বিস্তীর্ণ দেশে বিভিন্ন জায়গায় প্রতিটি মানুষকে একত্রীবদ্ধ করে সে জায়গায় একটা সঠিক সরকার, সঠিক শাসনতন্ত্র পরিচালনা করার মাধ্যম। খুব সংহত কারণে ওয়ান নেশন ওয়ান ভোট এই টপিকের বিপক্ষে আমি অবস্থান করছি। কারণটা হচ্ছে এখানটায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে এক জাতি এক ভোট বিষয়টা আসলে কি। সেখানটায় বলা হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য বিধানসভা, মানে লোকসভা এবং বিধানসভা দুটো যে নির্বাচন আমাদের দেশের মধ্যে হয়ে থাকে সেটাকে এক করার কথা বলা হয়েছে। বারবার এই কথা সরকারি নথি থেকে আমার বিজ্ঞ প্রতিদ্বন্দ্বী তিনিও এই বিষয়টা উত্থাপন করেছেন। কিন্তু বিষয় হলো আমরা অবশ্যই এটা ভুলবো না, আমাদের দেশের মধ্যে শুধু লোকসভা এবং বিধানসভা নয়, পৌর নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আরো অনেকগুলো নির্বাচন হয়ে থাকে। সেখানটায় দাঁড়িয়ে আমাদের এই বিধানসভা এবং লোকসভা নির্বাচন যদি আমরা একসাথে করি, বাকি নির্বাচনগুলো কিভাবে হবে সেখানে আমাদের একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আরো একটা বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে এই এক জাতি এক ভোট প্রক্রিয়া পৃথিবীর মধ্যে কোন কোন জায়গার মধ্যে চালু আছে। সেখানটায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই সুইডেন, জার্মানি সহ ইন্দোনেশিয়া এমন কিছু দেশের মধ্যে এই প্রথা চালু আছে। কিন্তু এই জায়গাগুলো লক্ষণীয়ভাবে যতগুলো দেশে এই প্রথা চালু আছে প্রত্যেকটি দেশের মধ্যে প্রেসিডেন্সিয়াল রুল। কিন্তু আমাদের ভারতের মতো গণতান্ত্রিক দেশে সংসদীয় রাজনীতির মধ্যে সেখানে সেটা কতখানি কার্যকর করা সম্ভব, সেখানে সেটা বিচার করার জন্য উপযুক্ত উদাহরণ পর্যন্ত আমাদের সামনে নেই। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নির্বাচন কমিশন যে কথাটা বলছে আমরা প্রস্তুত আছি এক দেশ এক ভোট করানোর জন্য, কিন্তু হয়তোবা এই জায়গায় আমি বিপক্ষে অবস্থান করতে গিয়ে কিছু বিষয় উত্থাপন করতে হচ্ছে। সেটা যদি উত্থাপন করতে যাই, যেমন আমাদের রাজ্যে কিছুদিন আগে একটা উপভোট গেল, সেটা আমাদের সকলের নজরে আছে। যদি সংবাদ মাধ্যমের দেওয়া খবরগুলো সত্য হয়ে থাকে তাহলে সেটা আমরা স্বাভাবিকভাবেই বলবো এমন নির্বাচন সেটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। কিন্তু নির্বাচনের পূর্বে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নির্বাচন কমিশন থেকে সবাই আমাদের আশ্বস্ত করেছেন শুধুমাত্র এক্ষেত্রে নয়, একসাথে একটা দেশের মধ্যে বিধানসভা এবং রাজ্য বিধানসভা এবং লোকসভার নির্বাচন করাতে গেলে সারা দেশে যখন একসাথে ভোটটা হবে, দেশের মধ্যে এমন রাজ্য অনেকগুলো আছে যেখানে অনেক সমস্যা তৈরি হয়। বিহারে আগে অনেক সমস্যা ছিল, পশ্চিম বাংলাতে আছে সমস্যা, সেখানে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে গেলেও আমাদের সেই জায়গায় সমস্যা হতে পারে। এছাড়াও যে খরচ কমের কথা বলা হচ্ছে সেটা আমি কিছুটা সহমত, বাকিটা কারণ সারা দেশে একসাথে করাতে গেলে ইভিএম থেকে ভিভিপ্যাট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া দ্বিগুণের থেকে বেশি প্রয়োজন। সেখানটায় দাঁড়িয়েও আমাদের খরচটা শুধুমাত্র কম হবে না, কিন্তু খরচ যেটা কমের কথা বলা হচ্ছে কিছুটা খরচ কমলেও কমতে পারে, কিন্তু সেই জায়গায় আমাদের পরিকাঠামো নিরাপত্তা একসাথে যখন সারা দেশে নির্বাচন হবে সেখানে অনেক গুণ বাড়াতে হবে, ভিভিপ্যাট থেকে শুরু করে ইভিএম সেই খরচ অনেক বাড়াতে হবে। তাই এই বিষয়টাও আমাদের নজরে রাখতে হবে। লাস্ট আমি এই কথাটা বলবো, ভারত একটা বিশাল দেশ, সেখানে এরকম একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশাল পরিকল্পনার প্রয়োজন আছে এবং বিশাল চিন্তা ভাবনার প্রয়োজন আছে। না হয় তার একটা সারা নির্বাচন কমিশন দেবেন, আমরা সবাই দেব। এই কথাটুকু বলে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমাদের বক্তব্যের বিষয়ে ওয়ান নেশন ওয়ান ভোট। এবারে পক্ষে অবস্থান করবেন শ্রীমতী বৈশাখী দেবনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়।
morning, honorable speaker, judges, wives, opponents, and my dear brothers and sisters. I am Hoshaki Devnath from Bilonia ICB College, second semester, English Honours. The topic of today's debate is One Nation, One Vote, and I am say for the sake of this. Honorable Speaker, addressing the All India Presidency Officers Conference at Kevadia in Gujarat. Last year, Prime Minister Narendra Modi said, One Nation, One Vote is not just subject for discussion, but also the need of the nation. Every few months, elections are being held in some places and other in India. You are all well aware about the effect of frequent elections on development work. In such a situation, it is necessary to have a deep study and discussion about one nation, one vote. My opponent and critics of the idea say that simultaneous polls could benefit the nationally dominant party and at the cost of regional players. They also allege that simultaneous polls would lead to complication that would arise if, say, any of the state governments they were collapsed before completing their term. They have also pointed out that simultaneous elections would lead to logistical issues requiring about twice as many electronic voting machines and VVPAT. Honorable judges, in my opinion, these fears and allegations are totally baseless. In fact, Lok Sabha and state legislative polls went together in 1952 and 1957. This synchronized cycle was first broken in Kerala in July 1959, when the center invoked the Article 356 of the Constitution to distinguish the ministry headed by EMS Navodini ex-Communist Party. In 2005, the Parliamentary Standing Committee on Personal Public Grievance, Law and Justice said the holding of simultaneous election to Lok Sabha and state assemblies could reduce the massive expenditure that is currently incurred for the conduct of separate elections. Honorable Speaker, Niti Aayog wrote that election of 2009 cost the exchequer about 1,150 crores and 2014 elections about 3,870 crores. The policy paralysis that resulted from the imposition of the model code of conduct during election time, impact of delivery of essential services and burden of crucial manpower to deflate that duration of election time. My dear opponent, one nation, one vote may seem like humongous task, but it is workable, it is practical, it is efficient, and the accountability, great transparency, the through taking the idea of one nation, one vote to fruition will require immense courage of conviction. But Prime Minister Narendra Modi has demonstrated his resolve for one man and effective last mile delivery through various initiatives such as One Nation, One Test, One Nation, One Ration Card, One Nation, One Election, and also One Nation, One Vote is clearly an idea whose time has came. So, I want to tell my wise opponents that they should oppose for the sake of opposition, but agree for me for the good of the country. Thank you, judges, and thanks to all. ধন্যবাদ। আমাদের আজকের বিতর্কের বিষয় ওয়ান নেশন ওয়ান ভোট। এই বিষয়ে আমাদের সবশেষ প্রতিযোগী বিপক্ষে শান্তিবাজার মহাবিদ্যালয়ের ছাত্র শ্রী রামেশ্বর দেবর। নমস্কার সবাইকে, উপস্থিত বিচারক মণ্ডল, আপনাদেরকে আমার সাদর প্রণাম। My friend here Vaishali said a while about this advantage of one nation, one vote.
but it is not necessary if there is so many advantage of one nation one vote and there will not some disadvantage. তো আমি সবার সাথে বাংলাতেই কথা বলছি বিকজ মোস্ট অফ আস ডাজন্ট নো উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ। এটা ভালো সরি আমি একটু নার্ভাস হয়ে গেছি, বাট আমি বাংলাতেই বলছি যাতে তোমরা সবাই এটা বুঝতে পারো। আজকে আমাদের যে টপিক ওয়ান নেশন ওয়ান ভোট, মানে এক ভোট এক দেশ এক নির্বাচন। আজকে আমাদের এই টপিকের বিতর্কে আমার উদ্দেশ্য সম্পূর্ণ করতে গিয়ে আমি এটা বলতে চাই যে যদি ভারতবর্ষে ওয়ান ভোট বা এক দেশ এক নির্বাচন এটা সম্ভব করে দেয়, যদি সরকার এটাকে আয়ত্তে নিয়ে আসে, তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে যে ওয়ান নেশন ওয়ান ভোট করে দিলে প্রতি 5 বছর পর আমাদের ভোট আসবে। তার মানে এটা হবে যে বিভিন্নভাবে যে স্বার্থপর দলগোষ্ঠী যারা থাকে ওরা যদি এই আমাদের নির্বাচন জিতে যাওয়ার পর ওরা তাদের মন মতো করে তাদের স্বার্থ হিসেবে ওই কাজগুলি সম্পূর্ণ করবে এবং আমাদের দেশের মধ্যে উন্নতিমূলক কাজগুলি সম্পূর্ণ হবে না। এবং আমরা যারা জনগণ যারা ভোট দিয়ে এই 5 বছরের জন্য ওই দলকে আয়ত্তে নিয়েছি বা ক্ষমতায় দিয়েছি, আমরা কি করব? আমরা 5 বছরের জন্য অপেক্ষায় থাকবো। এটা বাধ্যতামূলক অপেক্ষায় আমরা বসে থাকবো যে কখন নেক্সট ভোট হবে এবং আমরা ওই যে স্বার্থপর জনগোষ্ঠী ওদেরকে আমরা চেঞ্জ করবো। ওইটা আমরা বাধ্যতামূলক হয়ে আমাদেরকে থাকতে হবে এবং তখনই আমাদের দরকার, আমাদের বলতে তখনই আমাদের জনগণদের দরকার হবে যখন নাকি ভোট আসে। এটা কথাই বলা আছে যে কেননা আমাদের জনগণ তখনই দরকার যখন ভোট আসে। এই পাঁচটি বছর ভোট না হওয়া সম্ভাব্য, মানে যে সম্ভাবনা যে ওরা তো জানে যে ভোট হবে না এবং ওরা তাদের স্বার্থমতভাবে তারা স্বাধীনভাবে কাজ করে যাবে, দেশের উন্নতি হবে। দ্বিতীয়ত কেন্দ্র মানে সেন্ট্রাল এবং স্টেট, কেন্দ্র এবং রাজ্যের নিজস্ব কিছু কিছু ভিন্ন ভিন্ন সমস্যা থাকে যেগুলি যদি ওয়ান নেশন ওয়ান ভোট বা এক দেশ এক নির্বাচন হয় তবে এই যে রাজ্যের যে বিভিন্ন সমস্যাগুলি থাকে সেগুলিকে নজর দেওয়া যাবে না। কারণ ওয়ান নেশন ওয়ান ভোটের কারণে পুরোপুরি ধ্যানটা কেন্দ্রের উপর চলে যাবে এবং এই কেন্দ্রের উপর যে ধ্যান যাবে তখন আমাদের রাজ্যের উপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে যারা লোয়ার মিডল ক্লাস থাকে, মিনস যারা কৃষক থাকে, নিম্ন শ্রেণী যারা, ওদের বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই যে কেন্দ্র এবং রাজ্যের যে বিভিন্ন আলাদা আলাদা সমস্যা থাকে, এটা আমি একটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি তোমাদেরকে যে আমরা যদি দেখি 2019-এর আগে যে নির্বাচনগুলি হয়েছে ওই নির্বাচনগুলিতে আমাদের বর্তমানে যে ক্ষমতায় যে পার্টি আছে, যে রুলিং পার্টি আছে, ওরা বিভিন্নভাবে হেরে গিয়েছে, কিন্তু আফটার 2019 ওরা বহুমতে জিতেছে। তো এটাই বোঝা গিয়েছে যে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন আলাদা আলাদা সমস্যা থাকে এবং ওই রাজ্যের সমস্যাগুলি কেন্দ্রের দ্বারা সোজাসুজি সমাধান করা সম্ভব নয়। তাহলে আমার মতে ওয়ান নেশন ওয়ান ভোট, যেটা এক দেশ এক নির্বাচন, ওইটা না হয়ে ওয়ান নেশন টু ভোট বা টু ভোট হওয়া উচিত, একটা রাজ্যসভার জন্য আর একটা লোকসভার জন্য। কেননা এই ওয়ান নেশন টু ভোট বা টু ভোট হলে প্রতি 2.5 বছর পর একটা ভোট আসবে এবং যারা ওই সময় যে দল, যে দলগোষ্ঠী বা যেই পার্টি ওই সময় আয়ত্তে থাকবে, ক্ষমতায় থাকবে, ওই পার্টি বা ওই দলগত গোষ্ঠী এটা অবগত থাকবে যে যদি তারা এই 2.5 বছর বয়সের মধ্যে বা এই যে অবধি এর মধ্যে যদি ওরা উন্নতিমূলক কোনো কাজ না সম্পাদন করতে পারে তবে তাদের রেফারেন্ডাম হতে পারে। তৃতীয়ত, ভারতে যদি এই ওয়ান নেশন ওয়ান ভোট পুনরায় চালু হয়, এটা 1952-তে একবার চালু হয়েছিল, পুনরায় যদি এই রীতি চালু হয় এটা কি স্থায়ী হবে? আচ্ছা, আর কেউ কি আমাকে বলতে পারো যে এই প্রথা যদি আবার শুরু হয় এটা কি স্থগিত হবে না? কারণ 1952-তে স্টার্ট হয়ে এই রীতি 1967-এ একবার বন্ধ হয়েছে। কেননা ওই সময় সবচেয়ে বড় ভুল ছিল যে তখন দুর্বল সরকার গঠিত হয়েছিল এবং এই দুর্বল সরকার গঠিত হওয়ার কারণে আমাদের ভারতবর্ষকে অনেক লস হয়েছে এবং পুনরায় যদি এই লস আবার হয়, এখন পুনরায় যদি এই ওয়ান নেশন ওয়ান ভোটের কারণে পুনরায় ভারতবর্ষের মধ্যে দুর্বল সরকার গঠিত হয় তবে ভারতবর্ষকে অগ্রগতির হাত থেকে পিছিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। আর আমার সহপাঠী একজন বলেছিল যে আগে দিয়ে যে বিভিন্ন দেশের মধ্যে যেমন সুইডেন, সাউথ আফ্রিকা, বেলজিয়াম ইত্যাদি দেশগুলির মধ্যে এই যে প্রেসিডেন্সিয়াল রুল আছে তাই এগুলি কার্যকর হয়েছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এটা কার্যকর হবে না।
করতে হলে প্রেসিডেন্সিয়াল মানে রুলটা নিয়ে আসতে হবে, আর এটা নেওয়ার জন্য আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে বিভিন্ন চেঞ্জেস নিয়ে আসতে হবে, যেটা সম্ভব হবেই না। আর অন্যান্য দেশের মধ্যে এটা কার্যকর হয়েছে কারণ অন্যান্য দেশের আয়তনগুলি আমাদের দেশের তুলনায় অনেক ছোট, ওদের জনসংখ্যা কম আছে এবং তাদের আয়তন এতই ছোট যে মানে ভারতের 1/3 মতো। তো ওই দেশগুলিতে প্রেসিডেন্সিয়াল রুল হতে পারবে, কিন্তু আমাদের দেশের মধ্যে এটা হবে না। তো আমারই এটাই মতামত যে ওয়ান নেশন ওয়ান ভোট না হয়ে ওয়ান নেশন টু ভোট বা টু ভোট হওয়া উচিত। এবং সর্বশেষে আমি এটা বলতে চাই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অনুসরণ করা বা কার্যকরী করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ যদি কেন্দ্রে কোয়ালিশন গভর্নমেন্ট থাকে, মানে এক দলের সঙ্গে বিভিন্ন দল মিলে যে উন্নতিমূলক কাজগুলি ওগুলি সম্পাদন করছে, সেই গভর্নমেন্ট যদি থাকে আর সেই কোয়ালিশন গভর্নমেন্ট যদি কোনো কারণে ভেঙে যায়, তখন ওই রাজ্যে যদি ওয়ান নেশন ওয়ান সময়ের মধ্যে শেষ করতে হবে না, এটা কম্পিটিশন, এখানে কোনো কনসিডার করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। শেষ হলো আমাদের বিতর্ক প্রতিযোগিতা। আমাদের আজকের বিষয় ছিল ওয়ান নেশন ওয়ান ভোট। পক্ষে বিপক্ষে উপস্থাপন করেছেন ছাত্রছাত্রীরা। আমরা ফলাফলের অপেক্ষায় আছি। মাননীয় বিচারক দল ফলাফল আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সেই মতো ওপেন কুইজের পরে আমরা পুরস্কৃত করব। আমাদের আজকের বিচারকরা যারা আসন গ্রহণ করেছেন, জেলা নির্বাচন নিবন্ধন আধিকারিক, জেলা নির্বাচন আধিকারিক শ্রী যোগেশ রিয়া মহাশয়, দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয় এবং অধ্যাপক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় শ্রী মনীষ পুরস্কার মহাশয়। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিচারকদের প্রতি। আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ওয়ান নেশন ওয়ান ভোট বা এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ওপেন কুইজ প্রতিযোগিতা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হল সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন, বা আরও অন্য অনেক কিছু নির্বাচন সংক্রান্ত। তোমরা কথা বলবে না, কথা বললে আমাকে শুনতে পারবে না, ঠিক আছে? কথা কই না। নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ওপেন কুইজ প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করা আছে। যেহেতু ওপেন কুইজ, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই, নিয়মের মধ্যে ওপেন কুইজ চলে না। তা আমি প্রশ্ন করার পর যে বা যিনি হাত তুলবেন তাকেই উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর প্রশ্নগুলি করা হয়েছে অপশান আছে, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টা করে অপশান আছে। অপশান থেকে খুঁজে বের করে উত্তর দিতে হবে। তাহলে এবার বুঝতেই পারছো যে কতটুকু সহজ পদ্ধতি। আর যেহেতু অপশান আছে 4টা, আমরা দুজনকে সুযোগ দেবো, ঠিক আছে? দুজনকে একটি প্রশ্নের জন্য সুযোগ দেবো। অর্থাৎ প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যিনি অ্যাটেন্ড দেবেন সে যদি না পারে তাহলে দ্বিতীয় জন দিতে পারবে। আমি যাকে সিলেক্ট করবো বা আমরা যাকে সিলেক্ট করবো ওনারাই শুধু উত্তর দেওয়ার সুযোগ পাবে, কেউ কিন্তু উত্তর দেবে না। এরকম যদি চেষ্টা করো যে জায়গায় বসে সেখান থেকে উত্তর দিয়ে দিলে, তাহলে আমরা তাকে ডিসকোয়ালিফাই করে দেবো, অফ করে দেবো আজকের এই অনুষ্ঠানের জন্য।
ঠিক আছে, আমরা শুরু করছি ওপেন কুইজ প্রতিযোগিতা। আমার সঙ্গে প্রতিযোগিতায় সাহায্য করবেন আমাদের সহকর্মী শ্রী প্রিয়ব্রত বৈদ্য। এই কর্ডলেস মাইক্রোফোন আছে, সেই মাইক্রোফোনে উত্তর দেবে। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কবে গঠিত হয়? এই যে একদম কর্নারে নাম নাম বলো। হ্যাঁ, প্রিয়াঙ্কা দত্ত। 1950 সালে 25 জানুয়ারি। একদম সঠিক উত্তর, 1950 সালের 25শে জানুয়ারি। কোন স্কুল? কোন স্কুল? বিলোনিয়া বিদ্যাপীঠ এইচ স্কুল। আমি আনুষ্ঠানিকভাবে এখানে অতিথি যারা আছেন তাদেরকে দিয়ে পুরস্কারটা দিতে চাই। মঞ্চে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যারের অনুমতি নিয়ে আমরা সরাসরি এই পুরস্কারগুলি দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আমার পরের প্রশ্ন, আমরা 25টি প্রশ্ন করব। পরের প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? একদম হ্যাঁ সামনে। নমস্কার স্যার, আমি শান্তিবাজার ডিগ্রি কলেজ থেকে গেছি। আমার নাম নীল দাস। উত্তরটা হবে সুশীল চন্দ্র। আবার স্পষ্ট করে বলো। সুশীল চন্দ্র। একদম সঠিক উত্তর, সুশীল চন্দ্র ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। তোমাকে পুরস্কৃত করা হলো দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। জওয়ানপুরি, আমরা প্রত্যেকে পুরস্কৃত করবো জওয়ানপুরি দিয়ে। পরের প্রশ্ন, কথা বলবে না প্লিজ, কথা বলবে না। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1952 সালে। 1952 সালে। কি নাম? সুব্রত সিং। কোন স্কুল? বিলোনিয়া বিদ্যাপীঠ। একদম সঠিক উত্তর, 51 অনুষ্ঠিত হয় ভারতের প্রথম সাধারণ নির্বাচন। আমাদের পক্ষ থেকে, দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জওয়ানপুরি। পরের প্রশ্ন, এদিকের জন্য, ডান দিকের জন্য আমরা কিছুটা এখন না, এখানে এদিকে আমরা প্রথম 3টি পুরস্কার দিয়ে দিলাম। ভারতের প্রতি বছর জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25 জানুয়ারি। কি নাম? দেবলীনা চৌধুরী। কোন স্কুল? আর্যকরণী এইচ স্কুল, দেবলীনা চৌধুরী। একদম সঠিক উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, ভোটারদের সাহায্য করার জন্য একটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একটা নাম্বার থাকে, এটা নাম হেল্পলাইন নাম্বার। এই ভোটার হেল্পলাইন নাম্বারটি কত? সবার জন্য হাত তুলেছেন। ভোটার হেল্পলাইন নাম্বার কত? 1098। আরেকজন অপশন দিচ্ছে। হ্যাঁ 1099। না হয়নি, 1950। পরের প্রশ্ন সবার জন্য, NVSP, আবার বলছি NVSP এর পুরো নাম কি? Systematic Voters and Electoral Participation. হয়নি। আরেকজন নেক্সট। না না, নেক্সট আর কেউ? National Voter Service Portal. হাতে মোবাইল আছে কিনা? ঠিক আছে, অনেক ধন্যবাদ। কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের নাম টুটন মজুমদার। অনেক ধন্যবাদ। আমাদের জন্য জওয়ানপুরি, আমাদের পক্ষ থেকে, দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন,
পেছনে কেউ কাজ করছে না। বিলোনিয়া গার্লস রেডি সবার জন্য ভোটার হিসাবে ভোটার তালিকায় নিবন্ধন করতে আপনাকে কোন ফর্মটি পূরণ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নাম সুজাতাল 7 নং ফর্ম 7 নং ফর্ম, আরেকটা 6 নং ফর্মে নাম তুলতে হবে। ভোটারের প্রথম যদি নাম তুলতে হয়, একদম সঠিক উত্তর। আর্যগণ স্কুলের কি নাম? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। পুরস্কার হাততালি। ওপেন কুইজে কিন্তু এত দামি পুরস্কার দেওয়া হয় না আমাদের জন্য। পরের প্রশ্ন, এখন পর্যন্ত কতটি লোকসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? দাঁড়া, 24তম ওর নাম কি? শিবরাম ত্রিপুরা। আর কেউ এখন পর্যন্ত কতটি লোকসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? আচ্ছা, না ঠিক আছে। 17টি। কি নাম? শর্মিক চক্রবর্তী। কোন স্কুল? আর্যগণ। একদম সঠিক উত্তর। আচ্ছা, এখন পর্যন্ত 17টি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। আপনি ইভিএম এ ভোট দেওয়ার পরে আপনার ভোট যাচাই করে, মানে কোন মেশিনটা আবার যাচাই করে? একদম সোজা। কেউ উত্তর দেবে না। ব্যালট বক্স। আরেকজন ভিভিপ্যাট। একদম একদম সঠিক উত্তর। ভিভিপ্যাট। কি নাম? কোন স্কুল? বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুল। অনেক ধন্যবাদ। পুরস্কার। পরের প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। আমাকে সিরিয়াল মেনটেন করে প্রশ্ন করতে হবে। একদম সহজ প্রশ্ন। আমরা এখন ইভিএমে ভোট দিই, লোকসভা বা বিধানসভা। এর আগে কোন পদ্ধতি অনুসরণ করা হতো? একদম পেছনে, এই যে হাত করে দেখুন, ব্যালট পেপার। একদম সঠিক উত্তর। ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া হতো ইভিএম মেশিন আসার আগে। পরের প্রশ্ন, হ্যাঁ না না, আপনি কি এর আগে পুরস্কার পেয়েছেন? না, পাই। পুরস্কার পেয়েছিলেন আপনি? পুরস্কার পাননি তো? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য পুরস্কার আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা নির্বাচন নিবন্ধন আধিকারিকের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, ভোটাধিকার প্রয়োগের সময় যদি প্রার্থী পছন্দ না হয়, আমরা নোটাতে ভোট দিই বা ভোটাররা নোটা এই অপশানে ভোট দেয়। এই নোটা বিকল্প এই পদ্ধতিটি কত সাল থেকে চালু হয়? কত সাল থেকে নোটা চালু হয়েছিল? কেউ ট্রাই করবে না? নোটা চালু হয়েছিল 2009 সাল থেকে। পরের প্রশ্ন, কত সাল থেকে ভোট
21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? কে? নাম বলবে, তারপরে স্কুলের নাম। 1998 খ্রিস্টাব্দে। এই যে প্রথম 1988 না, 1989 একদম সঠিক উত্তর 1989। পুরস্কার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরের প্রশ্ন, রেডি সবাই? একই নির্বাচনী এলাকার মধ্যে বসবাসের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে আপনাকে কোন ফর্মটি পূরণ করতে হবে? একটু সামনে সামনে গিয়ে কত? আচ্ছা, একটু আমি অপশনটা বলে দিচ্ছি, আমি আবার বলছি প্রশ্নটা। মাইক্রোফোনটা দাও। একই নির্বাচন এলাকার মধ্যে বসবাসের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে আপনাকে কোন ফর্মটি পূরণ করতে হবে? ফর্ম 1, ফর্ম 100, ফর্ম 22, ফর্ম 8-এর ফর্ম কত? একদম সঠিক উত্তর ফর্ম 8-এর ফর্ম। বলিয়া দাস, নাম? ধন্যবাদ, আমাদের জন্য পুরস্কার। পরের প্রশ্ন, তার থেকে অপশনগুলি বলে দেবো, ঠিক আছে? ভোট গণনা এবং ভোটের ফলাফল ঘোষণার দায়িত্ব কার? আচ্ছা, আমি অপশন বলে দিচ্ছি প্লিজ। অপশন হলো ভোটারদের নির্বাচিত কমিটি, রাজনৈতিক দলের প্রতিনিধি, রিটার্নিং অফিসার, ক্ষমতায় যে সরকার থাকে সে। ভোটারদের নির্বাচিত কমিটি, রাজনৈতিক দলের প্রতিনিধি, রিটার্নিং অফিসার, ক্ষমতায় যে থাকে সেই সরকার। নির্বাচন কমিটি। না, হয়নি। এখানে একটা আর একজন অপশনটা একবার অপশন না বলা যাবে। ঠিক আছে, বসুন। প্রশ্নটা আমি এই প্রশ্নটা আর রিপিট করবো না। পরের প্রশ্ন, রেডি? মনোযোগ দিয়ে প্রশ্ন শুনবেন। আরো ইজি করে দিলাম। ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য বা আপত্তির জন্য কোন ফর্মটি পূরণ করতে হবে? একদম লাস্টে 8 নম্বর ফর্ম। আর নেক্সট একদম সঠিক উত্তর 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে, ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। পুরস্কার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরের প্রশ্ন, অপশন না দিলে কিন্তু ভালো উত্তর দেয় সবাই। পরের প্রশ্ন, মিজোরাম, নাগাল্যান্ড এবং একটি রাজ্যের নাম আমি বলছি না। মিজোরাম, নাগাল্যান্ড এবং এই রাজ্যের সম্পূর্ণ ভূগোল রয়েছে, যার প্রত্যেকটিতে একটি মাত্র লোকসভা কেন্দ্র রয়েছে। এই তৃতীয় রাজ্য কোনটি? অর্থাৎ মিজোরাম, নাগাল্যান্ড এবং আর কোন রাজ্য? হ্যাঁ, একদম সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট আনসার। কি নাম? হ্যাঁ, ব্রিলিয়ান্ট আনসার।
পুরস্কার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরের প্রশ্ন ইসিআই এর ভোটার এডুকেশন এবং ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রামের নাম কি? প্রোগ্রামের নাম কি? ইসিআই এর ভোটার এডুকেশন এবং ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রামের নাম কি? SDEEP একদম সঠিক উত্তর। SDEEP একদম সঠিক উত্তর। আর্যকবি স্কুলের স্টুডেন্ট কি নাম? রতন চক্রবর্তী। অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, যারা একটা পুরস্কার পাবে তোমরা উত্তর দেওয়ার জন্য অ্যাটেন্ড নেবে না, ঠিক আছে? তুমি পুরস্কার পাওনি তো? এটাকে পুরস্কার পাওনি তো? পরের প্রশ্ন, প্রধান নির্বাচন কমিশনার সহ ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? আগে কি পুরস্কার পেয়েছেন? 3 জন। কি নাম? বিনোদিয়া দাস। সঠিক উত্তর। 3 জনকে নিয়ে গঠিত প্রধান নির্বাচন কমিশনার সহ ভারতের নির্বাচন কমিশন। অনেক অনেক ধন্যবাদ। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার একটা দেওয়াল ঘড়ি। অনেক ধন্যবাদ। আর্যকরণী, বিনোদিয়া গার্লস এবং বিদ্যাপীঠ ভালো অবস্থানে আছে, ভালো উত্তর দিচ্ছে, কিন্তু সম্ভবত বিকে ইনস্টিটিউশন এখনো কোনো উত্তর তেমন পাচ্ছি না আমরা। পরের প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন। বিকে ইনস্টিটিউশন বাকি টাকা দিকে তাদেরকে একটা সুযোগ। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, তার যে কন্ট্রোল ইউনিট আছে, এই কন্ট্রোল ইউনিটে কোনো নির্বাচনের ফলাফল তার মেমোরিতে কতদিন সে সংরক্ষিত করে রাখতে পারে? মেমোরিতে কতদিন থাকে ইভিএম মেশিনের কন্ট্রোল ইউনিটে? কতদিন থাকে? কেউ উত্তর দিতে পারবে? ট্রাই করবে কে? আমি অপশন দেব। হ্যাঁ, অপশন দিচ্ছি। আমি অপশন দিচ্ছি। অপশন, কন্ট্রোল ইউনিটের ইভিএম মেশিনে কতদিন ফলাফল সংরক্ষিত থাকে? অপশন 1 10 বছর এবং তার বেশি। অপশন 2 10 ঘন্টা। অপশন 3 5 মাস। অপশন 4 10 দিন। 10 দিন। নেক্সট পেছনে বলো। 5 মাস। 5 মাস না, আর তো দিতে হচ্ছে না। 4টি অপশন আর দেওয়া যাবে না প্লিজ। 10 বছর এবং তারও বেশি মেমোরিতে সংরক্ষিত রাখতে পারে একটা ইভিএম মেশিনের কন্ট্রোল ইউনিট। পরের প্রশ্ন, নির্বাচনে এটা প্রায় শোনা যায়, নির্বাচন ঘোষণা করার সঙ্গে সঙ্গে লাগু হয়ে যায় এমসিসি। এমসিসির পুরো নাম কি? এমসিসি পুরো নাম কি? অপশন দেব। অপশন দেব, কে ট্রাই করবে? এমসিসির পুরো নাম কি? হ্যাঁ, সামনে। এমসিসির পুরো নাম কি? অপশন শোনো। এমসিসি পুরো নাম কি? অপশন এ মডেল কোড অফ কন্ডাক্ট। অপশন বি মোড অফ ক্যাম্পেইন কন্ডাক্ট। অপশন সি মডেল কন্ডাক্ট অফ ক্যান্ডিডেটস। অপশন ডি উপরের কোনোটি না। কোনটা হবে? মডেল কন্ডাক্ট সিসি। মডেল অপশন সি। অপশন সি না। অপশন এ বি। জি, অপশন এ সঠিক উত্তর। মডেল কোড অফ কন্ডাক্ট ইনস্টিটিউশন। অনেক ধন্যবাদ। পুরস্কার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে
আমরা আমাদের পুরস্কারও শেষ হয়ে আসছে, ট্রাই করবেন। অনেক ধন্যবাদ। এবারে প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবে। অ্যালফাবেট বলছি আমি পাঁচটি। ETPVS, ETPVS বলতে কি বোঝায়? অপশন দেবো, কে ট্রাই করবেন? অপশন দিচ্ছি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবে, যেটা সঠিক হবে সেটা মেমোরিতে নিয়ে নেবেন আমার। ETPVS, ETPVS বলতে কি বোঝায়? A, ইলেকশন টাইম পোস্টাল বক্স সিস্টেম। B, ইলেকট্রনিক ভাবে ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম। ইলেকট্রনিক টাইপ পোলিং বুথ সার্ভিস। ইন্টারনেট ট্রান্সমিটেড পোলিং বুথ সিস্টেম। স্যার, ফোন নাম্বার। নেক্সট। না, হয়নি। অপশন বি, ইলেকট্রনিক ভাবে ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম। পরের প্রশ্ন তোমার জন্য। একজন বিদেশি ভোটার হিসেবে নিবন্ধন করার জন্য কোন ফর্মটি ব্যবহার করবে? একজন বিদেশি ভোটার হিসেবে নাম ওঠানোর জন্য কোন ফর্মটি তাকে পূরণ করতে হবে? পারবে না তো? অপশন দেব, এটাই করবে। অপশন এ ফর্ম 6 ক, ফর্ম 6 ক। 2 ফর্ম 7 ক। 3 ফর্ম 2 এর ক। 4 ফর্ম 8। সাইন নাম্বার। না, এই স্কুল থেকে না, সি নাম্বার না, ক, ফর্ম 6 এর ক। পরের প্রশ্ন। ভোটার তালিকায় নাম বা অন্যান্য বিবরণ সংশোধন করতে, ভোটার তালিকায় নাম অথবা অন্যান্য বিবরণ সংশোধন করতে আপনাকে কোন ফর্মটি পূরণ করতে হবে? হ্যাঁ, না, আর কেউ? হ্যাঁ, কত? 8 এর ঘ। না, হয়নি। ফর্ম নাম্বার 8, ফর্ম ভ এগুলি নেই। পরের প্রশ্ন। একটা প্রশ্নের জন্য আমরা দুজনকেই কনসিডার করতে পারি। পরের প্রশ্ন। নির্বাচনের আগে প্রার্থীদের প্রচারের সময়সীমা কি? অর্থাৎ নির্বাচনের আগে প্রার্থীদের প্রচারের সময়সীমা কি? আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ নির্বাচন যেদিন হবে সেই টাইম থেকে প্রার্থীদের প্রচারের সময়সীমা কতক্ষণ? তুমি কি পুরস্কার পেয়েছ? 24 ঘন্টা? না। নেক্সট। 48 ঘন্টা। একদম সঠিক উত্তর, 48 ঘন্টা। পুরস্কার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর 4টা প্রশ্ন করবো, একদম সহজ প্রশ্ন। নির্বাচন কমিশন একটি অপশন দেব, নির্বাচন কমিশন একটি, মনোযোগ দিয়ে শুনবে, নির্বাচন কমিশন একটি ক, সাংবিধানিক সংস্থা। খ, সংবিধিবদ্ধ বডি। গ, ইলেকটিভ বডি। ঘ, উপরের কোনোটাই না, বা আমি যা বলেছি এটা কোনোটাই না। It's a collective body. I think. ক, Collective body, I think. ক কি কালেক্টিভ বডি বলেছি? সাংবিধানিক। হ্যাঁ, ঠিক আছে, ধারণা ঠিক আছে। সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। পুরস্কার
শান্তিবাজার ডিগ্রি কলেজ। আমাদের পরের প্রশ্ন, আর 3টি প্রশ্ন করব। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? না না হয় হ্যাঁ, একদম সঠিক উত্তর, 25 বছর। নামটা বলো। কিষাণ বিশ্বাস বিজ্ঞান ইনস্টিটিউশন, পুরস্কার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরের প্রশ্ন, এটা আমরা সবসময় শুনে থাকি, এটা অপশন দেওয়ার দরকার নেই, তোমাদের হাত তোলার বাকি। এপি, EPIC, এপি এর পুরো নাম, এপি এর পুরো নাম কি? আমাদের সবার তো আছে এখানে যারা 18 বছরের ঊর্ধ্বে, বিলিয়নিয়ার গার্লসের। আর কেউ ট্রাই করবে? আরেকজন ওনার সম্ভবত দিতে না না এই কলেজের সামনে অপশন দেবো। এপিকের সম্পূর্ণ নাম কি? এটা যদি অপশন দিই এটা বলতে হবে, অপশন তো অন্যদের ক্ষেত্রেও দিই। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার জন্য, ত্রিপুরার কতটি সংসদীয় নির্বাচন এলাকা আছে? অপশন দিচ্ছি। ক 1, খ 2, গ 3, ঘ 4। একদম সঠিক উত্তর। 2টি সংসদীয় ক্ষেত্র আছে, লোকসভা 2টি সংসদীয় ক্ষেত্র। অনেক ধন্যবাদ। আমাদের পরের প্রশ্ন শেষ। সামনেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, এই নিয়ে প্রশ্ন করব। সবশেষ প্রশ্ন, কোন কর্তৃপক্ষ ভারতের রাষ্ট্রপতি এবং কোন কর্তৃপক্ষ ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অফিসে নির্বাচন পরিচালনা করে? মন্ত্রিসভা। ভারতের নির্বাচন কমিশনার। একদম সঠিক উত্তর। ভারতের নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে পরিচালনা করে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন। অনেক ধন্যবাদ, পুরস্কার তোমার জন্য বিরিয়ানি বিদ্যাপী। আমরা শেষ করলাম ওপেন কুইজ প্রতিযোগিতা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে অপারেশন করার জন্য। সবাই ভালো খুব চেষ্টা করেছে উত্তর দেওয়া। কেউ যাবে না, আমরা শেষ করে যাবো।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ওয়ান নেশন ওয়ান ভোট। সবার উপস্থাপনায় বক্তব্য করেছেন এবং অনুধাবন করেছেন আমাদের মাননীয় বিচারক মণ্ডলী। বিচারক মণ্ডলীতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক শ্রী যোগেশ সিয়াল মহাশয়, জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয় এবং অধ্যাপক শ্রী মনীষ প্রসাদ মহাশয়। তাদের এই বিচার কার্য সম্পন্ন করেছেন। আমরা দেখেছি দুটি কলেজে খুব ভালো নাম্বার তারা গ্রহণ করেছে, কিন্তু প্রথম বা চ্যাম্পিয়ন আনার্স তো আমাদেরকে দিতেই হবে। বিতর্ক প্রতিযোগিতায় রানার্স রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলোনিয়া মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুজন প্রতিযোগীকে নেই। চ্যাম্পিয়ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিগ্রি কলেজ। পুরস্কার তুলে দিলেন জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয়। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন। চ্যাম্পিয়ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। প্রশান্ত ভট্ট এবং বৈশাখী দেবনাথ অনেক অনেক ধন্যবাদ। পুরস্কার তুলে দিলেন জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহাশয়। রানার্স রয়েছেন শান্তিবাজার ডিগ্রি কলেজ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শান্তিবাজার ডিগ্রি কলেজের পক্ষ থেকে শ্রীমতী দেবলীলা ভট্টাচার্য এবং শ্রী রামেশ্বর দেবনাথ। শংসাপত্র তুলে দিলেন বিনোদিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী মনীষ প্রসাদ মহাশয়। অনেক অনেক ধন্যবাদ। আমি চারজন প্রতিযোগী শান্তিবাজার ডিগ্রি কলেজের শ্রীমতী দেবলীলা ভট্টাচার্য, শ্রী রামেশ্বর দেবনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের শ্রী প্রশান্ত লস্কর এবং শ্রীমতী বৈশাখী দেবনাথকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ব্যক্তিগতভাবে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন উপহার তুলে দিলেন আমাদের মাননীয় বিচারক মণ্ডলী। উপহার তুলে দিচ্ছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক শ্রী যোগেশ সিয়াল মহাশয়। শ্রী প্রশান্ত লস্কর, শ্রীমতী বৈশাখী দেবনাথ এবং শান্তিবাজার ডিগ্রি কলেজের শ্রীমতী দেবলীলা ভট্টাচার্য এবং শ্রী রামেশ্বর দেবনাথ। অনেক অনেক ধন্যবাদ। Good.